এই যে কিডনির অসুখ, এটা হওয়ার কারণটা কি? আমাদের ভারতীয়দের মধ্যে এত কেন বাড়ছে? এটা ভারতে শুধু নয়, সারা পৃথিবীতে দেখা গেছে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার এই দুটো হচ্ছে কমনেস্ট কারণ ক্রনিক কিডনি ডিজিজ। কিডনি শরীরের সমস্ত ব্লাডকে পরিশ্রুত করে এবং শুনলে অবাক হবেন প্রতিদিন প্রায় 200 লিটার ব্লাডকে পরিশ্রুত করে। আপনারা সবাই জানেন যে ডায়াবেটিক পেশেন্টদের একটা কনসেপ্ট আছে যে তেঁতো খেলে সুগার সেরে যায়। তো কাঁচা মাছের পিত্ত, ওহ মাই পিত্তটা আমরা জানি গড! তো, হ্যাঁ, মানে ভীষণ খুব তেতো। ভীষণ তেঁতো। তিনি কাঁচা মাছের পিত্তটা গপ করে গিলে খেয়েছেন ওহ! এবং কাঁচা মাছের পিত্ত তো তার সুগার তো হুম, সারায়নি, হুম, হুম, রাদার ওর মধ্যে একটা সাইপ্রিনল বলে হুম। টক্সিন থাকে, যেটা লিভার এবং কিডনিকে সাইমালটেনিয়াসলি অ্যাটাক করে। আপনার কাছে জানতে চাইবো ৫ টা হ্যাবিট যেটা আপনি সাজেস্ট করবেন আমাদের, যাতে আমাদের কিডনি ভালো থাকে। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার কিডনির ৭০ থেকে ৮০% নষ্ট হয়ে গেলেও অনেক সময় আপনি কোনো লক্ষণই টের পান না? আসলে কিডনি আমাদের শরীরে একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি অর্গান। যেটি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আমাদের ইলেক্ট্রোলাইট ব্যালেন্স করে। এছাড়াও অনেকগুলো কাজ আমাদের করে। কিন্তু ঘটনা হচ্ছে আজকে আমরা কিডনির কথা কেন বলছি? কারণ আজ ওয়ার্ল্ড কিডনি ডে এবং আজকে আমরা জানার চেষ্টা করব কিডনির যদি কোনো সমস্যা থাকে তাহলে কি তার কোনো লক্ষণ দেখা যায়? এবং সর্বোপরি জানার চেষ্টা করব যে কিডনিকে আমরা কিভাবে সুস্থ রাখতে পারি? এবং এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন পিয়ারলেস হসপিটালের নেফ্রোলজি এবং ডায়ালিসিস ইউনিটের ক্লিনিক্যাল ডিরেক্টর ডক্টর সৌভিক সুরাল। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। কিডনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান। আমরা তো ছোটবেলায় পড়েছি যে রক্ত পরিষ্কার করে। এছাড়া আর কিডনি কি কাজ করে? একদম। ধ্রুব যে কথাটা বললো একটু আগে, আপনারা হুম, সবাই শুনলেন, যেটাকে আমরা ধ্রুব সত্য হিসাবে ধরবো, যে কিডনি হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট অর্গান। এবং আপনারা সবাই জানেন, যেটা ধ্রুবও বলল, যে কিডনি শরীরের সমস্ত ব্লাডকে পরিশ্রুত করে এবং শুনলে অবাক হবেন প্রতিদিন প্রায় 20 বালতি, মানে 200 লিটার ব্লাডকে পরিশ্রুত করে। এই ব্লাডটা যদি পরিশ্রুত না হতো তাহলে শরীরে বিভিন্ন টক্সিনগুলো জমে যেত এবং ন্যাচারালি সেটা একটার পর একটা অর্গানকে ড্যামেজ করে দিত। কাজেই সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজটা ডেফিনেটলি হোয়াট উই কল অ্যাজ এক্সক্রিটরি ফাংশন। কিন্তু এটা ছাড়াও কিডনি আরও অনেকগুলো কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে বোনসকে হেলদি রাখে। আমাদের যে শরীরের হাড়, যেটা মেনলি হুম, কর্মক্ষমতা হুম, দেয় হুম, আমাদের, হুম। সেটাকে ঠিক রাখা কিন্তু কিডনির কাজ। এছাড়া ব্লাড প্রেশার কন্ট্রোল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কিডনির অসুখ। সেই জন্যে অনেক পেশেন্টই হাই ব্লাড প্রেশার নিয়ে যখন আসে তখন আমরা বুঝতে পারি তার কিডনি ডিজিজ হয়েছে। আরেকটা হচ্ছে রেড ব্লাড সেল। আমাদের যে অ্যানিমিয়া পেশেন্টরা আসছে, হুম, কেউ হয়তো জেনারেল ডাক্তারের কাছে পৌঁছচ্ছে, কেউ হিমাটোলজিস্টের কাছে পৌঁছচ্ছে শরীরে রক্তাল্পতা নিয়ে, কিন্তু দেখা গেল সেটা কিডনির অসুখের জন্য হচ্ছে। তাহলে কিডনির অসুখটা আমি আরেকবার বলে দিই, কিডনির অসুখ না, কিডনির কাজ হুম। হচ্ছে চারটে ইম্পর্টেন্ট। মেনলি হচ্ছে শরীরের এক্সক্রিটরি ফাংশন, তারপরে কিপস ইওর বোনস হেলদি, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করা, অ্যান্ড আরবিসি তৈরি করা। আচ্ছা, এইবার ঘটনা হচ্ছে যে আমার কিডনি যদি সমস্যা করে তাহলে আমি কোন লক্ষণগুলি দেখলে আমরা বুঝতে পারবো? এইটাই হচ্ছে এবারের আমাদের, হুম, যেটা ও বললো, হুম, ওয়ার্ল্ড কিডনি ডে হুম, থিম। হুম, আগে আমরা কিডনির অসুখের যখন অ্যাডভান্স স্টেজে চলে হুম, যেত, হুম, যেখানে ডায়ালিসিস হুম, লাগছে বা ট্রান্সপ্লান্টেশন লাগছে, হুম, সেগুলো নিয়ে বেশি বদার্ড হতো। হুম, কিন্তু আমাদের এই ওয়ার্ল্ড কিডনি ডে, যেটা আমরা পালন করছি 2006 থেকে, এটার মেন ইম্পর্টেন্সই হচ্ছে যে আর্লি স্টেজে কীভাবে আমরা ডিটেক্ট করব। কাজে আমরা ডিটেক্টটা করব কিন্তু সিমটমস অ্যাপিয়ার হওয়ার আগে। আচ্ছা। কিন্তু যদি তুমি জিজ্ঞেস করো কি হুম, কি সিমটমস, সেগুলো আমরা বলতে পারি। যেমন হুম, একটু চোখের কোনা ফুলে গেল, হুম, একটু ইউরিন বারবার হতে থাকলো, খুব সাটল সাইন্স। কিন্তু সবসময় যে হুম, প্রচুর সাইন যখন হবে তখন কিন্তু ইট ইজ টু লেট, যখন হয়তো আমার হাতে ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্ট হুম, করা ছাড়া উপায় থাকবে না। তারই জন্য আমাকে অনেক আর্লি স্টেজে ডায়াগনোসিস করতে হবে, যখন এখনো কোনো সিমটমস অ্যাপিয়ার করেনি। তো কি টেস্ট করব? খুব হুম, সিম্পল কয়েকটা টেস্ট আছে, যেগুলো একদমই হুম, কস্টলি নয়। একটা ইউরিনের রুটিন টেস্ট করলাম, দিয়ে দেখলাম যে অ্যালবুমিন আছে কিনা, অথবা ক্রিয়েটিনিন বলে একটা টেস্ট হুম, আছে, সেটা আপনারা হুম, সবাই হুম, জানেন। হুম, কিন্তু শুধু ক্রিয়েটিনিন করলে হবে না, তারপর একটা ক্যালকুলেশন আছে যেটা দিয়ে আমরা জিএফআর, মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, কিডনিটা কী রেটে ফাংশন করছে সেটাকে এস্টিমেট করি। যেটা আপনারা এখন সবাই এসে আমাকে বলেন, ডাক্তারবাবু আমার ইজিএফআর এত, ইজিএফআর কি? তো আমি আবার বোঝানোর চেষ্টা করি আপনাদের। তো সেই ইজিএফআরটা যে আমরা ক্যালকুলেট করছি, সেই মুহূর্তে আমি আপনার কিডনির স্টেজটা বুঝতে পারছি। কাজে আমরা সিমটমসের জন্য ওয়েট করব না, আমরা আরও আর্লি স্টেজে ডায়াগনোসিস করব। যখন আমি ডায়াগনোসিস করলে আমার হাতে উপায় আছে বা ট্রিটমেন্ট আছে,
যখন কিডনি ডিজিজটাকে আমি কমপ্লিটলি কিওর করতে পারি। আচ্ছা, এইবার ডাক্তারবাবু আপনার কাছে জানতে চাইবো যে এই যে কিডনির অসুখ, এটা হওয়ার কারণটা কি? আমাদের ভারতীয়দের মধ্যে এত কেন বাড়ছে? এক্স্যাক্টলি। এটা ভারতে শুধু নয়, সারা পৃথিবীতে দেখা গেছে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার, হুম, এই দুটো হচ্ছে কমনেস্ট কারণ হুম, ক্রনিক কিডনি ডিজিজের। এরপরের লাইনে আসছে ওয়েট যাদের বেশি, হুম, যাদের বডি মাস ইন্ডেক্স হুম, যেটা আমরা বলি হুম, তাদের বেশি, যারা ক্রনিক স্মোকিং করেন, হুম, এদের সব কিডনির অসুখ হওয়ার চান্স বেশি। বা ওভার দ্য কাউন্টার পিলস যেটা হুম, বলা হয়, হুম, এদিক ওদিক যাচ্ছি, একটা ব্যথার হুম, ওষুধ হুম, হুম, গিয়ে হুম, খেয়ে হুম, নিচ্ছি। হুম, এই ব্যথার ওষুধগুলো শুধু অ্যাকিউট কিডনির অসুখ না, ক্রনিক কিডনি ডিজিজও করতে পারে। এবার কোশ্চেন হচ্ছে তাহলে আমাদের দেশে কি বেশি কমন? হুম, আমাদের দেশে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আমাদের দেশের ডায়াবেটিসটাই অনেক বেশি কমন হুম, হয়ে গেছে, হুম, যার জন্য ইন্ডিয়াকে এখন বলা হয় যে ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। হুম, এটা এই জন্য হয়েছে যে আমাদের বোধহয় আমরা একটা প্রিডিসপোজ, আমাদের হুম, বলি না জেনেটিক হুম, ফ্যাক্টর, এথনিসিটি, এগুলো হচ্ছে এমনভাবে প্রিডিসপোজড হয়ে আছি আমরা যে আমাদের ডায়াবেটিস হওয়ার চান্স অনেক অন্য বেশি। অনেক দেশের থেকে বেশি। তো একটা ইনসুলিন রেজিস্ট্যান্স বলে কথা আছে। হুম, আপনারা জানেন যে ইনসুলিন গিয়ে অ্যাকচুয়ালি ব্লাড সুগারটাকে কন্ট্রোল করে। হুম, আর ইনসুলিনটা যদি সেলের কাছে গিয়ে কাজ করতে না পারে, সেটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। ইন্ডিয়ান পপুলেশনে দেখা গেছে যে ইন্ডিয়ান পপুলেশনে ইনসুলিন রেজিস্ট্যান্সটা হাই। এগুলো একটা পার্ট অফ জেনেটিক প্রিডিসপোজিশন। এছাড়া আজকাল যেটা সেটা হয়তো সারা পৃথিবীতেও প্রযোজ্য, আমাদের দেশেও প্রযোজ্য। আগে আমরা অনেক বেশি অ্যাক্টিভ হুম, থাকতাম। হাঁটছি, চলছি, ঘুরছি, কাজ করছি। এখন কি বেশ ঘরে বসে সুইগি, জোম্যাটো ফোন করলাম, খাবার চলে এলো। এবং খাবারটা কি এলো? প্রসেসড ফুড হুইচ মে কন্টেইন ভেরি হাই সল্ট। তাহলে হাই সল্ট প্রসেসড ফুড খেয়ে নিচ্ছি ঘরে বসে, বসে। আর আমাকে আগে তো দোকান অব্দি হুম, যেতে হুম, হতো। হুম, হুম, এখন তো সেটাও যেতে হচ্ছে হুম, না। হুম, হুম। মানে এদিকে আমার লাইফটা সেডেন্টারি হয়ে যাচ্ছে, ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এদিকে খাবারটা আমি যেটা খাচ্ছি হুইচ মে নট বি দ্য আইডিয়াল থিং। তো এইগুলো সব অ্যাকচুয়ালি ডায়াবেটিস, হাই প্রেশার এবং কিডনি ডিজিজে কন্ট্রিবিউট করে। তাহলে আমি বলবো চেঞ্জ ইন লাইফস্টাইল, মোর সেডেন্টারি লাইফস্টাইল, লেস অ্যাক্টিভ লাইফস্টাইল, তার সাথে প্রিডিসপোজিশন, জেনেটিক প্রিডিসপোজিশন, এইসব মিলিয়ে ডায়াবেটিস যেমন বাড়ছে, তেমনি ডায়াবেটিস থেকে বা হাই প্রেশার থেকে কিডনি ডিজিজের সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে। আচ্ছা, আপনি প্রিজারভেটিভস আর নুনের কথাটা বললেন। আমাদের বাঙালিদের মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটা আপনিই ঠিক করবেন, মানে মানে বলবেন। সেটা হচ্ছে যে অনেক বাড়িতে আমরা দেখেছি নুন খায় প্রচুর পরিমাণে। বলে যে, "আমি ভাতে নুন খাই না, আমি তরকারিতে নুন খাই।" আরেকজন বলছেন যে, "আমি তো কাঁচা নুন খাই না, আমি নুনটা ভেজে খাই।" তো এই দুটো বিষয় নিয়ে আপনি কি বলবেন? এইটা নিয়ে আমার কাছে রোজই লোকে বলে। আমি ১ম এ মানে একদম ১ম এ যখন প্র্যাকটিস শুরু হুম, করি, হুম, কাঁচা নুনটা আমরা বোঝাবার চেষ্টা করি যাতে নুনটা খান না হুম, বেশি। হুম, কিন্তু কাঁচা নুন মানে সেটাকে যে ভেজে নিলে ভালো হয়ে যাবে এটাও লোকে ভাবতে পারে, সেটাই আমরা ভাবতে পারতাম না। যাই হোক, এখন বুঝতে পেরেছি যে অনেকেরই অনেক রকম হুম, মিসকনসেপশন হুম, আছে। হুম, নুনটা আমি কাঁচা খাই কি ভাজা খাই দ্যাট ইজ নট ইম্পোর্টেন্ট। হুম, আমাকে টোটাল অ্যামাউন্ট অফ নুনটা কম খেতে হবে। এবং যার হয়তো হাই ব্লাড প্রেশার আছে বা হুম, কিডনি ডিজিজ শুরু হচ্ছে, হুম, তাকে আমাকে খাবারেও যে হুম, রান্নাটা যেটা করছি সেই নুনের পরিমাণটাও কম রাখতে হবে। কতটা কম রাখতে হবে? টিপিক্যালি আমরা বলি যে হাই প্রেশার থাকলে বা আর্লি কিডনি ডিজিজ থাকলে ম্যাক্সিমাম ৫ গ্রাম নুন সারাদিনে খাওয়া যেতে পারে। ৫ গ্রাম নুন মানে একটা ছোট চামচের মতো। হুম, আরেকটা প্রসঙ্গ এই সময় একবার বলি, হুম, কেউ আবার বলেন যে লোনা সল্ট বলে একটা খুব হুম, হুম, বাজারে হুম, চলে। হুম, হুম, ডাক্তারবাবু ওটাতে তো সোডিয়াম নেই। হুম, হুম, তো আমি তো লোনা সল্ট খাই অনেক। হুম, হুম, আরে মশাই, লোনা সল্ট খাচ্ছেন তাতে সোডিয়াম নেই কিন্তু পটাশিয়াম আছে। হুম, যার কিডনি ডিজিজ আছে হুম, তার পটাশিয়ামটা নিয়ে আমরা বেশি ভয় পাই। কারণ পটাশিয়ামটা নরমাল কিডনির অসুখে বা নরমাল যার আছে তার থেকে হুম, কিডনির অসুখে অনেক বেশি পটাশিয়ামটা হুম, হুম, বেড়ে যায় এমনি। হুম, হুম, আর পটাশিয়াম বেড়ে গেলে কিন্তু সোজা হার্ট অ্যাটাক হতে পারে। তো লোনা সল্টটা আরো খারাপ নরমাল সল্টের চেয়ে। তাই আমি বলব যে স্ট্যান্ডার্ড যেটা সল্ট পাওয়া যায় হুম। সেটাই খাবেন, লেস অ্যামাউন্ট, যেটা থেকে কিন্তু ভাজা, কাঁচা এতে কিছু ফারাক পড়ে না। আপনাকে টোটাল অ্যামাউন্ট অফ সল্টটা কম খেতে হবে। আচ্ছা, সোডিয়ামের কথা বললেন যখন, তখন আরেকটা কথা বলি যে আমাদের দেশে যে ধরনের সফট ড্রিংকস গুলো বিক্রি হয়, তাতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। তো এই কোল্ড ড্রিংকস গুলো নিয়ে আপনি কি বলবেন? ওই একই কথা বলব। মানে আমার কিডনি ডিজিজ যাদের আছে তাদের তো আমরা বলি যে হুম, একদমই কোল্ড ড্রিংকস খাবেন না। মানে সোডিয়াম তো আছেই, তার হুম, সাথে ফসফরাস থাকে এর হুম, মধ্যে হুম, অনেকটা। হুম, এবং সেই ফসফরাসটা কিডনির অসুখে জমে যেতে থাকে। নরমালি জমতে থাকে, তার সাথে কোল্ড ড্রিংকস খেলে আরো জমে যাবে। এবং ওই যে বললাম হুম, বোনসের হুম, ডিজিজ যেটা হয় হুম, কিডনির অসুখে, তার একটা কারণ কিন্তু এই ফসফরাস বেড়ে যাওয়া। আচ্ছা, তো কাজেই সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস এই কনটেন্ট গুলোই সবই আমাদের এই কোল্ড ড্রিংকস, যেটা সো কল্ড কোল্ড ড্রিংকসে অনেক বেশি থাকে।
কাজে কিডনি ডিজিজ আছে যাদের, তাদের তো একদমই অ্যাভয়েড করা উচিত, এবং যার ডিজিজ নেই তারও বলবো যে প্রিভেন্টিভ অ্যাসপেক্টে যতটা আমরা কম ইউজ করব ততই ভালো। ফুড হ্যাবিটের ব্যাপারে আমি যখন বলছিলাম, তো একটা ইন্টারেস্টিং পেশেন্টের গল্প করি আমি। সেটা হচ্ছে একজন, আপনারা সবাই জানেন যে ডায়াবেটিক পেশেন্টদের একটা কনসেপ্ট আছে যে তেঁতো খেলে সুগার সেরে যায়। আচ্ছা। অনেকে ভাবে প্রচুর হ্যাঁ, করলা উচ্ছে খাচ্ছে, খেলে, গপ গপ করে নিম পাতা উচ্ছে খেলে। খাচ্ছে, নিম পাতা, করলা খাচ্ছে। তো হঠাৎ একটা বাজারে উঠলো যে এর চেয়ে তেঁতো কি পাওয়া যায়? তো কাঁচা মাছের পিত্ত, ও মাই পিত্তটা আমরা জানি গড! তো, হ্যাঁ, মানে ভীষণ খুব তেতো। ভীষণ তেঁতো। হুম, তো একজন ভদ্রলোক এলেন, তার দুটো লিভার এবং কিডনি দুটোই খারাপ নিয়ে। তো আমরা বুঝতে পারছি না তার কি হলো না হলো। আমি বললাম যে, "আপনি কি করেছেন?" বলছে, "কিছুই করিনি।" অনেক গল্প করার পরে বুঝতে পারলাম যে তিনি কাঁচা মাছের পিত্তটা গপ করে গিলে ও খেয়েছেন। মাই এবং গড! কাঁচা মাছের পিত্ত তো তার সুগার তো হুম, সারায়নি, হুম, হুম, রাদার ওর মধ্যে একটা সাইপ্রিনল বলে হুম, টক্সিন থাকে, যেটা লিভার এবং কিডনিকে সাইমালটেনিয়াসলি অ্যাটাক করে। তার কিছু ডায়ালিসিস হলো, তারপর তিনি আস্তে, আস্তে ভালো হয়ে চলে গেলেন। টু আওয়ার সারপ্রাইজ নেক্সট ৫-৬ মাসের মধ্যে প্রায় ৮ জন পেশেন্ট একই সিম্পটম নিয়ে এলো। মানে আচ্ছা, সিম্পটম মানে কাঁচা মাছের হ্যাঁ, পিত্ত হুম, খেয়ে এলো, এবং হুম, প্রত্যেকেরই লিভার ডিজিজ এবং কিডনি ডিজিজ। এবং কেউ খেয়েছে ডায়াবেটিসের ট্রিটমেন্টের জন্যে, কেউ আবার ডায়াবেটিস যাতে না না হয় হয়। সেই জন্যে খেয়েছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে তার এই ৭-৮ জন হয়তো আমাদের কাছে এলো বা হুম, আরেকটা হুম, ভালো সেন্টারে এলো হুম, বলে তারা ভালো হয়ে বাড়ি গেল। কিন্তু ৭-৮ জন তো ভালো সেন্টারে এলো। কেউ হয়তো গ্রামে-গঞ্জে তাদের ডায়াগনোসিসও হলো না, এবং তারা হয়তো সারভাইভ করলেন কিনা সেটাই কোয়েশ্চেন আরকি। কাজেই এই যে রিউমার, হুম, এই যে হুম, ট্যাবু, হুম। এইগুলো থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে যে আরকি। কারণেই আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো অ্যাওয়ারনেস আমরা প্রোগ্রাম। করি আরকি। রাইট। আচ্ছা, আরেকটা ধারণা আছে যেটা হচ্ছে আমি যদি যত জল বেশি খাবো আমার কিডনি তত বেশি ভালো থাকবে। হুম। এটাও একটা ধারণা আছে হ্যাঁ, বাঙালিদের মধ্যে। হ্যাঁ। এবং অনেকে এসে বলে, "ডাক্তারবাবু আমি তো সকালবেলায় উঠেই ২ লিটার জল খেয়ে নিই।" তো এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে অ্যাকচুয়ালি আমার জলের রিকোয়ারমেন্টটা কিন্তু আমার ব্রেন ঠিক করে দেয়। আমি যদি ঘরের মধ্যে বসে আছি, একটা এসি রুমে কাজ করছি, হুম, তাতে ন্যাচারালি আমার জলের রিকোয়ারমেন্টটা কম। হুম, সেখানে আমার ব্রেন বলবে আপনি হয়তো ২ লিটার, ব্রেন বলবে মানে কি হচ্ছে, আমার পিপাসা লাগা, থার্স্টি হওয়া, এটাকে ব্রেন গভর্ন করে। তাহলে আমার যেটুকু রিকোয়ারমেন্ট সেটাকে ব্রেনই বলে দেয় এইটুকু জল আপনাকে খেতে হবে। সাপোজ এই এই একজন এনভায়রনমেন্টে কাজ হুম, করছে, হুম, মানে একজন চাষি ভাই যিনি হুম, কাজ হুম, হুম, করছেন একটা হুম, গরম গরম জায়গাতে, যার হুম, অনেক ম্যানুয়াল হুম, লেবার করতে হচ্ছে, তার কিন্তু জলের রিকোয়ারমেন্টটা সত্যিই অনেক অনেক বেশি। বেশি। সেখানে আমি তাকে যদি জল কম খেতে হুম, বলি, হুম, তার ডেফিনিটলি তার কিডনির সেলগুলো ডিহাইড্রেটেড হয়ে হুম, যাবে এবং ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। এই প্রসঙ্গে একটা টার্ম আমি ইউজ করছি যেটার নাম হচ্ছে CKD-ইউ, আচ্ছা, ক্রনিক কিডনি ডিজিজ অফ আননোন অরিজিন। মানে আচ্ছা। এই যে আমরা ডায়াবেটিস হুম, বললাম, হাই ব্লাড হুম, প্রেশার বললাম, হুম, বা অন্যান্য গ্লোমেরুলার হুম, হুম, ডিজিজের হুম, কথা হুম, বললাম, হুম। CKD-ইউটা এখন খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ অনেক সময় আমরা কারণটা বুঝতেই পারি না। আচ্ছা। পেশেন্ট এসে গেল কিডনি ডিজিজ, হুম, তার ডায়াবেটিসও নেই, তার হাই প্রেশারও নেই, তাহলে এটা কি জন্য হলো? হুম, তখন আমরা রিসার্চ করতে গিয়ে দেখলাম এটা শুরু হয়েছিল কিন্তু এই একটা মেক্সিকোতে ১ম এ একটা অত্যন্ত গরম জায়গায় হুম, কিছু হুম, লোক হুম, হুম, খুব খেটে খাচ্ছিল এবং হুম। তারা জল খাচ্ছিল না। আচ্ছা, তাদেরই ১ম এই ডিজিজটা ডায়াগনোসড হয়। আচ্ছা। তারপর আমরা সেটাকে এক্সট্রাপোলেট করলাম আমাদের গ্রামে-গঞ্জে, আমাদের হুম, চাষী ভাইদের কাছে হুম, গেলাম, হুম। এবং গিয়ে দেখলাম অনেকেই খেটে যাচ্ছে সারাদিন গরমের মধ্যে, তাদের কাছে একটা জলের বোতল শুদ্ধ নেই। তো এইটা একটা ক্রনিক যে ডিহাইড্রেশন, এটা কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ অফ আননোন অরিজিন এর একটা কারণ। যেটাকে অন্য ভাষায় আমরা ক্রনিক হিট স্ট্রেসও বলতে পারি। আচ্ছা। তো কাজেই তার জলের রিকোয়ারমেন্টটা অনেক বেশি। তাকে আমাকে হয়তো ঘন্টায়, ঘন্টায় বলতে হবে, আপনি এবার যখন কাজ করতে যাবেন, আপনি একটি জলের বোতল নিয়ে যাবেন এবং রেগুলারলি আপনি জল খান। অন দ্য আদার হ্যান্ড যিনি সেডেন্টারি লাইফস্টাইল অফিসের মধ্যে, তার হয়তো ২ লিটার হুম। জল খেলেই সাফিসিয়েন্ট। কাজেই বেশি জল খাওয়ার কোনো মানে নেই। কিন্তু এট দ্য সেম টাইম আমাকে বুঝতে হবে যে আমি যেন ডিহাইড্রেটেড না হয়ে যাই। এবার যেটা কথা হলো যে আ আমি বুঝতে পারিনি এতদিন এবং আমার কিডনির অসুখ ধরা পড়েছে। তো সেই মুহূর্তে আমি কাদের কাছে যাবো? কোন ডাক্তারবাবুর কাছে যাবো? এবং এর চিকিৎসাটা কিভাবে হয় অ্যাকচুয়ালি? আমাদের এই যে আজকে যে অ্যাওয়ারনেস হুম, প্রোগ্রামটা, হুম, হুম। এটা কিন্তু আমরা সাধারণ মানুষের জন্যও হুম, হুম, করছি, এবং হুম, নন কিডনি যে হুম, ডাক্তারবাবুরা আছেন তাদের জন্যও করছি। হুম। যাতে তারা, মানে আমরা তো চেষ্টা করব সবার কাছে রিচ করতে, একদম, কিন্তু একদম। সেটা তো প্র্যাকটিক্যাল হুম, নয়। হুম, কাজেই আমাদের ডাক্তারবাবুরা যারা সো কল্ড আমরা জেনারেল হুম, হুম, প্র্যাকটিশনার হুম, বলি, বা হুম, যারা হোম হুম, ফিজিশিয়ানস, হুম, তাদের রোলটা কিন্তু এখানে খুব হুম, ইম্পোর্টেন্ট। হুম, তাদের নিজেদের অ্যাওয়্যার হতে হবে যে হুম, কি, কি করা দরকার, হুম, কোন স্টেজে আমাকে ডায়াগনোসিস করতে হবে, এবং কোন স্টেজে ট্রিট করতে হুম, হবে, এবং হুম, কোন স্টেজে গেলে আমি তাকে রেফার করব হুম, নেফ্রোলজিস্টের কাছে। তো তাদের ১ম এ অ্যাওয়্যার হতে হবে। তার জন্য আমি যে হুম, জিনিসগুলো হুম, বললাম, ডায়াবেটিস কন্ট্রোল সবচেয়ে ইম্পোর্টেন্ট, হাই ব্লাড প্রেশার কন্ট্রোল,
স্মোকিং অ্যাভয়েড করা, ওজনকে নিয়ন্ত্রণে রাখা, এক্সট্রা সল্ট না না খাওয়া খাওয়া। বা প্রসেস ফুড না না খাওয়া, খাওয়া। এবং কিছু ইম্পর্টেন্ট টেস্ট করা যাদের এই অসুখগুলো আছে, অথবা যে কোনো লোক যার 50 বছর পেরিয়ে গেছে তার কিডনিটা একটু উইক হওয়ার চান্স আছে, তাদের ওই সিম্পল টেস্টগুলো, ইউরিন রুটিন, ইজিএফআর, ক্রিয়েটিনিন, এগুলো টেস্টগুলো করে নাও। কি হচ্ছে কি, সুগার পেশেন্ট এসছেন, তার সুগারটাই আমরা চেক করে যাচ্ছি, ফাস্টিং পিপি চেক করছি, সেটা রেগুলার করছি, কিন্তু তার একটা ইউরিনে অ্যালবুমিন টেস্ট বা ইজিএফআরটা ক্যালকুলেট করছি না, যেখানে আমি আর্লি স্টেজে বুঝতে পারবো কিডনির ডিজিজ আছে কি নেই। এই স্টেজে যখন আমি ডায়াগনোসিস করতে পারবো, তখন আমার ব্লাড প্রেশার কন্ট্রোল তো করতেই হবে। কতগুলো ওষুধ আছে যেগুলোকে আমরা পরিভাষায় বলি এস ইনহিবিটর বা এআরবি। এই ওষুধগুলো কি করে, এরা বাকি ব্লাড প্রেশারের ওষুধ বা সুগারের ওষুধ, এটাকে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। এই ওষুধগুলো কিডনির মধ্যে যে প্রেশার, যেটাকে আচ্ছা। আমরা পরিভাষায় বলি ইন্ট্রাগ্লোমেরুলার হুম, হাইপারটেনশন, হুম। সেইটাকে কন্ট্রোল করে। আচ্ছা। এবার যে মুহূর্তে আমি ইন্ট্রাগ্লোমেরুলার প্রেশারটাকে কন্ট্রোল করতে পারবো, সেই মুহূর্তে আমার কিডনি ডিজিজের প্রোগ্রেশনটা কমে যাবে। আচ্ছা। কাজেই আদার দ্যান সিস্টেমিক ব্লাড প্রেশার কন্ট্রোল করা, ইন্ট্রাগ্লোমেরুলার প্রেশারটাকে কন্ট্রোল করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই গ্রুপের ওষুধগুলোকে সিলেক্টিভলি ইউজ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাকে জানতে হবে এই ওষুধগুলোরও কিছু টক্সিসিটি বা সাইড এফেক্ট আছে। আচ্ছা। তো মানে র্যান্ডামলি ইউজ করলে হবে না, আমাকে জুডিশিয়াসলি ইউজ করতে হবে, লো ডোজ থেকে শুরু করতে হবে, মনিটর করতে হবে তারও কোনো সাইড এফেক্টস হচ্ছে কিনা, এবং প্রপারলি জুডিশিয়াসলি ইউজ করলে এই ওষুধগুলো কিন্তু আমাদের কিডনি ডিজিজের প্রোগ্রেশনটাকে কম করতে পারে। এছাড়াও আরও কতগুলো নতুন ওষুধ এসছে, যেগুলো আমরা বলি SGLT2 ইনহিবিটার্স। এটাও অনেকটা এস ইনহিবিটার বা এআরবির মতো কাজ করে। এটা আমি মানে সাধারণ লোকের জন্য না, আমি ডাক্তারবাবুদের জন্য বলছি। অথবা এমআরএ বলে একটা ওষুধ এসছে, এমআরএ গ্রুপের ওষুধ আর কি, ফেনড্রেনন। এইগুলো কিন্তু কিডনি ডিজিজকে, প্রোটিনিউরিয়াটাকে কমাচ্ছে এবং প্রোগ্রেশনটা প্রিভেন্ট করতে হেল্প করে। তাহলে এইসব বিভিন্ন ওষুধগুলো জুডিশিয়াসলি আমাদের ইউজ করতে হবে। যে আর্লি কিডনি ডিজিজে ডিটেক্ট হলো না, তারপরে স্টেজে আমার কাছে এলো, সে সো কল্ড স্টেজ 3 বা স্টেজ 4, তখন আমি চেষ্টা করব কিন্তু তাকে যাতে ডায়ালিসিসে বা ট্রান্সপ্লান্টেশনের দিকে না যেতে হয়, আমি সেটাকে কিছুটা অন্তত রিভার্স করতে পারি। যেহেতু কিডনির অসুখ যদি সেই পর্যায়ে যদি পৌঁছে যায়, তখন ডায়ালিসিস ছাড়া আর উপায় থাকে না। এবার এখানে বেশ কিছু রোগীর প্রশ্ন থাকে যে ডায়ালিসিস আমি করব না। ডায়ালিসিস করলে আমাকে সারা জীবন করতে হবে। তো এইটার কি উত্তর দেবেন ধ্রুবর আপনি? আবার এই কথাটা আমাকে রোজই শুনতে হয় হ্যাঁ, আর হ্যাঁ, কি, প্রত্যেক পেশেন্ট সেটাই জিজ্ঞেস করে। হ্যাঁ। আমি সেটাকে ২-৩ ভাবে এক্সপ্লেন হুম, করি। হুম, একটা হচ্ছে যে, প্রথমে কথা বলি যে, যিনি ডায়ালিসিস ডিসকভার করেছিলেন হুম, তিনি তো নোবেল প্রাইজ পেয়েছিলেন। হুম, তিনি কেন পেয়েছিলেন? হুম, কারণ সেই স্টেজে গিয়ে আমার যখন ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 5 এ পৌঁছে গেছি, হুম, যেখানে ডায়ালিসিস ছাড়া উপায় নেই। হুম, তখন আগেকার দিনে লোকেরা সোজা কথায় কিছুদিন ভালো থাকতো, তারপর মারা যেত। হুম, সেখানে আমি তাকে ডায়ালিসিস করে, মাঝে, মাঝে ডায়ালিসিস করে তাকে আমি অনেক বছর ভালো রাখতে পেরেছি। কিন্তু যেটা বলার উদ্দেশ্য, ডায়ালিসিস শুরু করা মানেই কিন্তু ডায়ালিসিস করে যাওয়া নয়। ডায়ালিসিস একটি মেশিনের কিডনি, যে আমার কিডনির কাজটা করে দিচ্ছে। সে নিজের কিডনিকে ভালোও রাখছে না, খারাপও রাখছে না। এবার আমার কিডনি ডিজিজ ভালো হবে কি খারাপ হবে সেটা ডিপেন্ড করছে আমার কিডনি ডিজিজটা কি, আমার কিডনি ডিজিজের মধ্যে রিভার্সিবল এলিমেন্ট আছে কি। হুম, যেমন অ্যাকিউট কিডনি ইনজুরি এলো, সো কল্ড ক্রিয়েটিনিন, যেটা আপনারা শুনলে অবাক হবেন, নরমাল হয়তো 1, সেটা 30 নিয়ে এলো। কিন্তু তাকে আমরা ডায়ালিসিস করলাম, তার আন্ডারলাইং কিডনি ডিজিজটাকে, অ্যাকিউট কিডনি ইনজুরি ট্রিট করলাম, কিছুদিন পরে কিডনি ফাংশন নর্মাল করে গেল, হয়তো 2টো ডায়ালিসিস লাগলো, কারোর 10টা ডায়ালিসিস লাগলো, কারোর 15টা ডায়ালিসিস লাগলো, কিন্তু আলটিমেটলি কিডনি ফাংশন নর্মাল হয়ে গেল। ওয়্যারএজ ক্রনিক কিডনি ডিজিজ যখন নিয়ে আসে, তখনও আমরা রিভার্সিবিলিটিটা অ্যাসেস করার চেষ্টা করি। ধরুন একজনের কিডনি ডিজিজ একটা বেস লাইন আছে, এবার কোনো কারণে তিনি ডিহাইড্রেটেড হয়ে গেলেন, কি একটু ব্যথার ওষুধ খেয়ে ফেললেন, কিংবা একটা টক্সিন অন্য কিছু জিনিস খেয়ে ফেললেন, তখন তার হঠাৎ করে কিডনিটা খারাপ হয়ে গেল, কিন্তু টেম্পোরারি খারাপ হলো, সাময়িক। সাময়িক খারাপ হলো। তখন তাকে ডায়ালিসিস করলাম, আমি আইডেন্টিফাই করলাম কি কারণে এই হঠাৎ বেড়ে গেছে, সেই কারণটাকে ট্রিট করলাম, আর কোনোদিন লাগবে না। আর যা ধীরে ধীরে কিডনিটা আস্তে আস্তে খারাপ হয়েছে, ডিসপাইট অল আর এফর্টস, প্রিভেন্ট করা, তারপর ট্রিট করা, সুগার কন্ট্রোল, ব্লাড প্রেশার কন্ট্রোল, ডিসপাইট এভরিথিং আস্তে আস্তে কিডনিটা খারাপ হয়ে গেছে, তাকে তো ন্যাচারালি ডায়ালিসিসেই থাকতে হবে। কিন্তু তাকে আমাকে বুঝতে, আমি তো ডায়ালিসিস করে আগামী অনেক বছর ভালো থাকবো, যেটা লোকে আগে ভাবতো ডায়ালিসিস হলে 2 মাস, 6 মাস, 1 বছর। কিন্তু আজকে আমাদের এই হসপিটালে দেখবেন, যদি ডায়ালিসিস ইউনিটে যান, লোকে টিভি দেখছে, গল্প করছে, খাবার খাচ্ছে, কফি খাচ্ছে। কেউ 15 বছর ডায়ালিসিস হচ্ছে, কেউ 18 বছর ডায়ালিসিস হচ্ছে, কেউ 20 বছর ডায়ালিসিস হচ্ছে, আর দে আর লিভিং অলমোস্ট এ নর্মাল লাইফ। তাই
গুড কোয়ালিটি অফ ডায়ালিসিস যদি দেওয়া হয় তাহলে কিন্তু পেশেন্টরা অনেক বছর একদম নর্মাল এবং ভালো থাকে। আচ্ছা ডাক্তারবাবু, আলোচনার একেবারে শেষে আমরা চলে এসেছি। আপনার কাছে জানতে চাইবো 5টা হ্যাবিট যেটা আপনি সাজেস্ট করবেন আমাদের, যাতে আমাদের কিডনি ভালো থাকে। হ্যাঁ, ওই যেটা আমরা এতক্ষণে হুম। যেটা ডিসকাস করলাম, আমাদের আবার হ্যাবিট ভালো থাকার চেয়ে কোনটা ব্যাড হ্যাবিট আমরা নেব হ্যাঁ। থাকবে না সেইটা হুম। ইম্পর্টেন্ট। আচ্ছা। ভালো থাকার মধ্যে ডেফিনেটলি একটা আমরা যেটা জল নিয়ে কথা হুম, বললাম, হুম, জলটা অ্যাডিকুয়েট হতে হবে, হুম। বেশিও নয় কমও কমও নয়, নয়। একটা অ্যাডিকুয়েট, হুম, সেটা ডিপেন্ড করছে আমাদের লাইফস্টাইলের ওপর, যেটা আপনি বললেন। যেটা আমি আগে হুম, বললাম। আমাদের খাবারটা পরিমাণ মতো খেতে হবে দুটো হুম, কারণে। হুম, একটা হচ্ছে যাতে আমাদের এক্সেস ওয়েট বেড়ে না যায়, হুম, যেটা কিডনি ডিজিজ করে। হুম, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেগুলো আমি আগেও বললাম প্রসেসড ফুড বা যেগুলো কিডনি হুম, ডিজিজকে আরও বাড়িয়ে দিতে পারে, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। নাম্বার 3 হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তাদের শুরু থেকেই ব্লাড সুগারটাকে কন্ট্রোল করার সঙ্গে সঙ্গে ওই সিম্পল টেস্টগুলো করে দেখে নিতে হবে যাতে কিডনিটাকে আমরা আর্লি স্টেজে ডায়াগনোসিস করি। হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল রাখতে হবে, কারণ হাই ব্লাড প্রেশার নিয়েও একটা লোকেদের মিসকনসেপশন আছে। আমার বয়স ডাক্তারবাবু 60 বছর, আমার তো 160, 100+60, 160 ব্লাড প্রেশার মানে নর্মাল। এটা নরমাল। আমাদের বাবা মা বলেছেন বা হ্যাঁ, বন্ধুরা বলেছেন। সেটা নয়, যে কোনো বয়সে আমাকে 130-80-র মধ্যে ব্লাড প্রেশার রাখতে হবে। তাতে যদি একটা ওষুধ লাগে কি দুটো ওষুধ লাগে, অনেকে আবার জিজ্ঞেস করে দুটো তিনটে ওষুধ খাবো ডাক্তারবাবু? কারুর একটা ওষুধে কন্ট্রোল হবে, কারুর দুটো ওষুধে কন্ট্রোল হবে, কিন্তু ব্লাড প্রেশারটা 130-80-র মধ্যে রাখতে হবে। আর স্মোকিং কিন্তু একদম চলবে না। স্মোকিং একদম কিডনি ডিজিজকে বাড়িয়ে দেয়। আর ওভার দ্য কাউন্টার পিল যেগুলো আমি বললাম যে ব্যথার ওষুধগুলো ব্যথার ওষুধ। দুমদাম করে খাবেন না, তার থেকে অ্যাকিউট বা ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। আর যার ওই রিস্ক ফ্যাক্টর গুলো আছে, ডায়াবেটিস, হাই প্রেশার, ওয়েট বেশি, যেগুলো আমি একটু আগেই বললাম, স্মোকিং করেন, অথবা হ্যাঁ একটা ইম্পর্টেন্ট আমি এতক্ষণ বলিনি, যার ফ্যামিলি হিস্ট্রি আছে, আমার নিজের হয়তো কোনো অসুখ নেই কিন্তু বাড়িতে সুগার, প্রেশার বা কিডনি ডিজিজ আছে, তারও ওই সিম্পল টেস্টগুলো করে নিতে হবে। অ্যান্ড এনিবডি অ্যাবাভ, যেটা বলেছি অলরেডি 50 বছরের ওপরে হলে টেস্টগুলো করে আমাদের ডায়াগনোসিস করতে হবে আর্লি স্টেজে, যাতে আমি কমপ্লিট কিওর করতে পারি। থ্যাংক ইউ ডাক্তারবাবু, এত সুন্দর ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। কিডনি আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ মোটামুটি বুঝে গিয়েছেন। ডাক্তারবাবু যে অভ্যেসগুলো আপনাকে আপন করে নিতে বলেছেন সেগুলো করে নেবেন, এবং যে বদঅভ্যাসগুলো দূর করতে বললেন সেগুলো আশা করি আপনারা শুনবেন। আজ এ পর্যন্তই। এটা নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমি একটি নাম্বার দিয়ে রাখলাম। আপনারা চাইলে সেখানে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।